তো নেক্সট আমরা যেটা আলোচনা করব দ্যাট ইজ আমরা এখানে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলস আলোচনা করলাম। নেক্সট আমরা চলে আসবো হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলস। MO energy level diagram of heteronuclear diatomic molecule, diatomics, heteronuclear diatomics. তা তোমাদের ফার্স্টে we will start with carbon monoxide CO। দেখো হেটারোনিউক্লিয়ার হচ্ছে, এখন সিও যখন আমরা করব তখন আমাকে ফার্স্টে কিভাবে আমরা প্রসিড করব। দেখো কার্বন আর অক্সিজেন, এবং লেট আস কনসিডার ওয়ান্স এগেন জেড অ্যাক্সিস টু বি দি মলিকুলার অ্যাক্সিস। এই জেড অ্যাক্সিসটাকে আমরা মলিকুলার অ্যাক্সিস ধরছি, এবং এখানে দেখো ওয়ান্স এগেন কি কি হবে। প্রথমে আমরা কি করব, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। দেখো লিনিয়ার কম্বিনেশন কি কি করছি, দেখো ইন ফেজ আউট অফ ফেজ কম্বিনেশন, তারপর সাই টু পি এক্স প্লাস মাইনাস সাই টু পি এক্স। তার মানে এই দুটো থেকে আমরা কি পাবো, সিগমা আর সিগমা মলিকুলার অরবিটাল। আর এইগুলোর থেকে আমরা যেগুলো পাবো হচ্ছে পাই মলিকুলার অরবিটাল, তাই তো। এবার দেখো এই লিনিয়ার কম্বিনেশন এলসি এও, যার থেকে আমরা পাচ্ছি মলিকুলার অরবিটালস, this is followed by molecular term interaction. This is followed by molecular term interaction. This is followed by molecular term interaction to get the final energy level diagram. Final energy level diagram. তার মানে এখানেও কিন্তু আমরা দেখো কি করছি, আমরা ইন ফেজ আর আউট অফ ফেজ কম্বিনেশন করছি। কার সঙ্গে যেরকম আগে নাইট্রোজেনে করেছিল, দেখো এইটার সঙ্গে ফার্স্টে ইন ফেজ আউট অফ ফেজ কম্বিনেশন করে আমরা বলছি বন্ডিং অ্যান্টি বন্ডিং হবে। এখানেও তাই, বন্ডিং অ্যান্টি বন্ডিং, এখানেও তাই, পাই বন্ডিং পাই অ্যান্টি বন্ডিং, পাই বন্ডিং পাই অ্যান্টি বন্ডিং, তাই তো। এবারে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো সিন্স ইট ইজ আ হেটারোনিউক্লিয়ার স্পিসিস, দেখো হেটারোনিউক্লিয়ার যখনই হচ্ছে তখন কিন্তু স্বাভাবিকভাবে তার তো সেন্টার অফ সিমেট্রি নেই। সেন্টার অফ সিমেট্রি যদি না থাকে তাহলে জেরাডে গল্পটা আসবেই না, জেরাডে উনজেরাডে গল্প আসবে না। তো আমরা তাহলে এবারে এনার্জি লেভেল ডায়াগ্রামটা কিভাবে আঁকবো। দেখো এখানে আমরা আর টার্ম ইন্টারাকশনস গুলো ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি আগের মতো, তবে এখানে একটু এনার্জি লেভেল ডায়াগ্রামস গুলো একটু স্লাইটলি ডিফারেন্ট হবে ফ্রম উইথ রেসপেক্ট টু নাইট্রোজেন। কারণ আমরা জানি যে কার্বন এবং অক্সিজেন, তুমি যদি অ্যাটমিক অরবিটালস গুলো দেখো, ধর কার্বনের যদি টুয়েস্টটা এরম জায়গায় হয়, তাহলে অক্সিজেনের টুয়েস্টটা কোথায় হবে, নিচে হবে অনেকটা।
কারণ অক্সিজেনের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, অরবিটাল ইলেকট্রোনেগেটিভিটি বেশি। মনে পড়ছে তো? ঠিক একইভাবে এখানেও তাই। শুধু মাথায় রাখতে হবে এই যে গ্যাপটা, ঠিক আছে, এই যে গ্যাপটা দেখো, এই গ্যাপটার থেকে এই গ্যাপটা কিন্তু একটু বেশি হবে। মনে পড়ছে? এটা আমরা দেখিয়েছিলাম গ্রাফিক্যালি, ইউ উইল রিমেম্বার। তার মানে দুটো গ্যাপ যখন আমরা কম্পেয়ার করছি, the energy gap between 2s and 2p of carbon will be slightly smaller than that of oxygen. ঠিক আছে? এবারে আমরা যে ডায়াগ্রামটা আঁকবো সেটা we will draw the final diagram, যেখানে টার্ম ইন্টারাকশনটাও ইনক্লুডেড আছে। দেখো, এখানে করবে কি, এটা নামাচ্ছ, দেখো সিগমা বন্ডিং কিন্তু এটা, ঠিক আছে, সিগমা বন্ডিং, বন্ডিং কে জাস্ট সিগমাও লিখে, এন্ড দিস ইজ সিগমা স্টার। বুঝতে পেরেছো? এবারে এইখানটায় তার মানে এই যে টুপি জেড, টুপি জেড এর ইন ফেজ আর আউট অফ ফেজ কম্বিনেশন যখন করছো, তুমি দেখবে এই যে অরবিটালটা, এটা ইন বিটুইন চলে আসছে, আঁকার পদ্ধতিটা এইরকম। এবং ইনফ্যাক্ট এই যেটাকে সিগমা স্টার বলছি, আসছি আমি ব্যাপারটায়, এটাও সিগমা, এটাকে সিগমা স্টার বলছি। এই যে সিগমা, এই যে সিগমা স্টার যেটা, মানে যেটাকে আমি কেটে দিলাম, এইটা, এইটা ইট বিকামস প্র্যাকটিক্যালি নন বন্ডিং। মানে আমি বলতে চাইছি যে এই যে যেটা দেখছো, এই সিগমাটা, ঠিক আছে, এটা কি হচ্ছে, এখানে টার্ম ইন্টারাকশন হচ্ছে। টার্ম ইন্টারাকশনটা আমরা কিভাবে দেখাবো? মলিকুলার টার্ম ইন্টারাকশন। দেখো, টার্ম ইন্টারাকশন আমাদের কিভাবে দেখানো উচিত? এরকম ভাবে, এইরকম টার্ম ইন্টারাকশন দেখানোর কথা। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা এরকম দেখিয়েছিলাম, শুধু ডিফারেন্সটা কি ছিল? ডিফারেন্সটা ছিল হচ্ছে কার্বন আর অক্সিজেন, এখানে এনার্জি লেভেলস গুলো 2s আর 2p, যে অরবিটালের এনার্জি লেভেল, সেগুলো ডিফারেন্ট। যার ফলে কি হচ্ছে, the MO picture becomes slightly different. ফলো করতে পারছো তো? এবার ইনফ্যাক্ট তুমি দেখবে বইতে দেখবে এইটা দেয়া থাকে না, বিকজ এটার সঙ্গে এনার্জি গ্যাপটা বেশি। সিগমা, এই যে সিগমাটা দেখছো, এটা যেহেতু কাছে, এখানে টার্ম ইন্টারাকশনটা বেশি হচ্ছে, এখানে কম হচ্ছে। সেই জন্য দিস ইজ অমিটেড ফর সিম্পলিসিটি। ডায়াগ্রামটাকে একটু সহজ করার জন্য এটাকে বাদ দেওয়া হয়। ঠিক একইভাবে তুমি যদি এই অরবিটালটা দেখো, এখানেও কি হওয়া উচিত, সিগমা যেটা, এখান থেকে আমাদের টার্ম ইন্টারাকশনটা দেখানো উচিত। এই যে দেখো, এইভাবে দেখানো উচিত। কিন্তু ওয়ান্স এগেন, এই যে দ্বিতীয়টা যেটা দেখালাম, এইটাকে কিন্তু অমিট করা হয় ফর সিম্পলিসিটি। কারণ কি, এই যে সিগমাটা আছে, এটার থেকে এই 2s টা অনেক একটু বেশি দূরে আছে, জাস্ট ফর সিম্পলিসিটি এটা অমিট করা হয়। এবং এই যে অরবিটালটা, এই যে সিগমা অরবিটালটা, ইট ইজ, সরি,
it is practically, this becomes nearly non-bonding. And this also, এই অরবিটালটাও, this also becomes nearly non-bonding. মানে it is due to term interaction. কিসের জন্য হচ্ছে? due to molecular term interaction. due to molecular term interaction এরা দেখা যাচ্ছে নিয়ারলি নন বন্ডিং হয়ে যাচ্ছে। ঠিক আছে তো? So it becomes nearly non-bonding due to molecular term interaction. এবারে বাকি কি পড়ে আছে? বাকি পড়ে আছে পাই মলিকুলার অরবিটালস গুলো। নর্মালি যেরকম ইন ফেজ আর আউট অফ ফেজ কম্বিনেশন হয়। So this is pi and this is pi star. তাহলে এবারে আমরা এখানে বন্ডিং দিই, এখানে বন্ডিং দিলাম, এইগুলো প্র্যাকটিক্যালি নন বন্ডিং লিখেছি। তাহলে আমরা এরকম নাম দিয়ে দিই 1 2 3 4 5 6। দেখো এই যে ডায়াগ্রামটা আঁকলাম, এই ডায়াগ্রামটা তোমার আঁকা কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ অর্ডারিং অফ এনার্জি লেভেল কোনটা কি জায়গায় আসছে দ্যাট ক্যান বি এক্সপ্লেন বাই ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। কিন্তু আমরা তো সেই জায়গায় যেতে পারছি না। আমাদের কিন্তু পরীক্ষার পারপাসে এটা যেরকম আমি আঁকলাম ঠিক সেই প্রসেসে তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো ইলেকট্রনস গুলো বসাই। কার্বনের কি আছে? কার্বনের 2s2 2p4, সরি 2p2, আর অক্সিজেনের 2s2 2p4। তাহলে টোটাল 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন বসাই পরপর মলিকুলার অরবিটালস গুলোতে। দেখো এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা বুঝতে পারছি দিস ইজ দি হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল and this is the lowest unoccupied molecular orbital. বন্ড অর্ডারটা বার করো সবাই। প্লিজ ফাইন্ড আউট দ্য বন্ড অর্ডার। নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস কতগুলো? 2 4 6। নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস 0, কারণ এইগুলোকে এইটা আর এটাকে আমি তো কি বলেছি প্র্যাকটিক্যালি নন বন্ডিং। তাহলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা আমরা 0ই দেবো, ডিভাইডেড বাই 2, সো দিস ইজ 3.0। তার মানে এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে 3টে কোভালেন্ট বন্ড আছে। দেখো আমরা এই মলিকুলার অরবিটাল থিওরিতে এখানে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড মানে ডেটিভ বন্ডের কোনো জায়গা নেই, 3টে কোভালেন্ট বন্ড। এবং দেখো এখানে আমরা প্লাস মাইনাস কিছু লিখবো না, কারণ প্লাস মাইনাস লেখাটা তো সেই আমরা ইলেকট্রন কাউন্ট করে করছি। এখানে তো আর মানে ইন্ডিভিজুয়াল অ্যাটমের ইলেকট্রন কাউন্টে আমাদের কোনো বদারেশন নেই। আমাদের তো মলিকিউল হয়ে গেছে, সেখানে আমরা ইলেকট্রন বসাচ্ছি।
তাহলে এবার তোমরা বলো কটা সিগমা বন্ড কটা পাই বন্ড? কটা সিগমা কটা পাই? একটা সিগমা। দেখো এটা সিগমা বন্ড হচ্ছে, তার করেসপন্ডিং অ্যান্টি বন্ডিং যেটা সেটা তো বন্ডিং হয়ে যাচ্ছে, নন বন্ডিং হয়ে যাচ্ছে। তাহলে এই যে পেয়ার অফ ইলেকট্রন, দিস ইজ ইনভলভড ইন দ্য ফর্মেশন অফ সিগমা বন্ড। আর এই যে দুটো ইলেকট্রন পেয়ার বন্ডিং এ আছে, দে আর ইনভলভড ইন দ্য ফর্মেশন অফ পাই বন্ড, তাই তো? তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সিগমা বন্ড অর্ডার এখানে সিগমা, সরি, তাহলে এখানে আমরা বলেছি দেখো সিগমা বন্ড অর্ডার হচ্ছে 1.0 আর পাই বন্ড অর্ডার ইজ 2.0, দুটো পাই বন্ড হচ্ছে। এবার আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে, তোমাদের মনে আছে আমরা আলোচনা করেছিলাম যে ওয়াই কার্বন মনোক্সাইড ইজ প্র্যাকটিক্যালি নন পোলার, খেয়াল আছে? তুমি দেখবে কার্বন মনোক্সাইড এটাকে আমরা বলেছিলাম প্র্যাকটিক্যালি নন পোলার। যখন তোমাকে ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে বলতে বলা হয়েছিল, আমরা বলেছিলাম যে খুব ভালো মতো বলা যায় না, কিন্তু আমরা এইভাবে দেখিয়েছিলাম। তোমার খেয়াল আছে কিনা জানি না। এরম ভাবে মলিকিউলটাকে দেখানো হয়েছিল, দেখিয়ে বলা হয়েছিল যে এই লোন পেয়ার এর জন্য যে বন্ড মোমেন্ট সেটা ক্যান্সেল আউট করে যায়। এটা আমরা পড়িয়েছিলাম, দেখবে সেমেস্টার 2-তে ক্যান্সেল আউট করে যায়, যার জন্য কিছু থাকে না। আবার এই সিগমা ইলেকট্রন ড্রিফট যেটা টুয়ার্ডস অক্সিজেন, ইট ইজ অলসো নালিফাইড বাই পাই ইলেকট্রন ড্রিফট। মানে এই কার্বন থেকে এই অক্সিজেনে তো সিগমা ইলেকট্রন ড্রিফট যাচ্ছে, আর অক্সিজেন থেকে কার্বনের দিকে এই যে পাই ইলেকট্রন ড্রিফট আসছে, যেটা আমরা ডেটিভ বন্ড দিয়ে দেখিয়েছিলাম। কিন্তু যেহেতু ডেটিভ বন্ডের অ্যাজ সাচ ইট ইজ অ্যান এক্সটেনশন অফ অক্টেট গ্রুপ, তো ডেটিভ বন্ড দিয়ে বললে হবে না, তাহলে আমরা এমও দিয়ে এটাকে এক্সপ্লেন করব। জাস্ট এ মিনিট, একটু ধর জানলাগুলো খুলি এবারে। তাহলে আমরা কিভাবে বলবো বলো? দেখো তুমি যদি এই এমও ডায়াগ্রামটা আগেরটা দেখো, ওকে ভালো করে জিনিসটা শুনতে হবে, ভালো করে ভালো করে এদিকে তাকিয়ে দেখো। আমরা আহ, এই যে হোমোটাকে দেখাচ্ছি, দিস হোমো, এই যে 4 সিগমা প্র্যাকটিক্যালি নন বন্ডিং, ঠিক আছে? ইট হ্যাজ হায়ার, ভেরি হাই কন্ট্রিবিউশন ফ্রম দি কার্বন সাইড। দেখো কার্বন সাইড থেকে কন্ট্রিবিউশন বেশি, বুঝতে পারছো? যার ফলে এই যে পেয়ার অফ ইলেকট্রন এসছে এখানে, আমরা তো ভাবতে পারি যে এই যে দুটো ইলেকট্রন এসছে, দিস মাস্ট হ্যাভ কাম ফ্রম দি কার্বন সাইড, এবং নিয়ারেস্ট যে অরবিটাল সেটা হচ্ছে 2p। তাহলে এই যে পেয়ার অফ ইলেকট্রন, আমরা ভাবতে পারি যে দিস মাস্ট হ্যাভ কাম ফ্রম এই যে এখান থেকে, ফ্রম 2p অফ কার্বন। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে দেখো এই যে পেয়ার অফ ইলেকট্রন,
বা এই যে অরবিটাল যেটা ফার্স্টে, দিস অরবিটাল, দিস হ্যাজ হায়ার কন্ট্রিবিউশন ফ্রম দ্য কার্বন সাইড। কেন? এখান থেকে কন্ট্রিবিউশন আছে, এখান থেকে কন্ট্রিবিউশন আছে, দুটো কন্ট্রিবিউশন আছে, এই আর এই কন্ট্রিবিউশন আছে। So it has higher contribution from the carbon side, so this is of more carbon character. আবার তাহলে এই যে ইলেকট্রন পেয়ারটা, এই ইলেকট্রন পেয়ারটা তাহলে যদি কার্বন ক্যারেক্টার বেশি হয়, তাহলে আমরা ভাবতে পারি ও কার্বনেরই কোনো অরবিটাল থেকে এসছে। So it must have come from the nearest 2p of carbon. বুঝতে পারছো? তার মানে আমরা হোমোতে যে ইলেকট্রনটা আছে বলছি, এই যে ইলেকট্রনটা, এটা কি নন বন্ডিং? তো প্র্যাকটিক্যাল নিয়ারলি নন বন্ডিং। নন বন্ডিং মানে হচ্ছে ইলেকট্রন লোন পেয়ার। লোন পেয়ার যখন বলবে নন বন্ডিং যে ইলেকট্রনটা, সেটা আসলে ইট বিহেভস অ্যাজ এ লোন পেয়ার। তাহলে আমরা ভাবতে পারি যে এই নন পোলার বলার আগে আর একটা কথা বলে নি। তাহলে আমরা ভাবতে পারি এরকম যে, দেখো এই যে হোমোতে যেটা আছে ওটার নাম আমরা কি দিয়েছি? 4 সিগমা। এই যে মলিকুলার অরবিটাল হোমো, it is of practically carbon character, is of practically carbon character, তাই তো? Therefore the pair of electrons in 4 sigma, এটা আমরা নন বন্ডিং লিখে দিচ্ছি, behaves as lone pair over carbon. বুঝতে পেরেছো? না বুঝলে বলবে, থামাবে, হ্যাঁ? তাহলে আমি ভাবতে পারছি যে এই যে লোন পেয়ার আগের কথা আমরা দেখালাম, this is basically 4 sigma non-bonding. This is the lone pair over carbon. তাহলে এবার আমরা এটা কিসের দেখাচ্ছি? হোমো দেখাচ্ছি তো। তাহলে হোমোটা যদি অফ নন বন্ডিং ক্যারেক্টার হয়, হোমোটা যদি অফ নন বন্ডিং ক্যারেক্টার হয়, ঠিক আছে, তাহলে সেখান থেকে ইলেকট্রন সহজে বেরোবে। কেন? নন বন্ডিং তো। সেখান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাতে তো বন্ড অর্ডারে কোনো পরিবর্তন নেই। তাহলে since homo is a NBMO, non-bonding molecular orbital, loss of electrons from HOMO, will be a favorable process. Bond order remains unchanged. Can a favorable process? Bond order remains unchanged. তাই তো? যে কারণে therefore CO is highly reactive. এবং কার্বন মনোক্সাইড কোন সাইড দিয়ে রিঅ্যাক্টিভিটি হবে? কার্বন সাইড দিয়ে, and will react through the carbon side and will react through
and will react through the carbon side. বুঝতে পারলে? তার মানে কার্বন সাইড দিয়ে রিঅ্যাকশন হবে। তোমাকে প্রশ্ন দেয় দেখবে নাইট্রোজেন ইজ প্র্যাকটিক্যালি ইনার বাট কার্বন মনোক্সাইড ইজ হাইলি রিঅ্যাক্টিভ। 2 নম্বরের কোয়েশ্চেন। তাহলে কার্বন মনোক্সাইডের জন্য এইটুকুনি লিখতে হবে, নাইট্রোজেনের জন্য যেটা লিখতে হবে দেখিয়েছি আগে। অর্থাৎ তোমাকে এমও গুলো কিন্তু পুরো পরিষ্কার মনে রাখতে হবে। বলো। বলো। কি বলবো? কার্বনের কন্ট্রিবিউশন। ঠিক আছে, দেখো এখানে তুমি ভালো করে যদি লক্ষ্য করো অরবিটালস গুলো ভালো করে দেখো, ভালো করে দেখো, কথা বন্ধ করো, ভালো করে দেখো। এই যে মলিকুলার অরবিটালটা দেখছো, এই মলিকুলার অরবিটালটা তৈরি হয়েছে ফ্রম ভেরি হাই কন্ট্রিবিউশন ফ্রম দিস অ্যান্ড কন্ট্রিবিউশন ফ্রম দিস সাইড। কিন্তু এই দিকের কন্ট্রিবিউশনটা ইজ উইক। কেন? তার কারণ এইটার রেসপেক্টে, টুপির রেসপেক্টে অলরেডি তো একটা এনার্জাইজ হয়েছে। সেকেন্ড অরবিটাল এটা হাইলি এনার্জাইজ হয়েছে, আর সেকেন্ড অরবিটাল আবার যদি এনার্জাইজ হয় তার কন্ট্রিবিউশন হ্যাজ টু বি ভেরি উইক। তো যে কারণে আমরা বলতে চাইছি যে যেহেতু এর কন্ট্রিবিউশন কার্বন সাইড থেকে বেশি আছে, তাহলে এই যে ইলেকট্রন পেয়ারটা তার মানে নিশ্চয়ই কার্বনের ওপর আছে, এবং কার্বনের উপর থাকলে কার্বনের এই যে টুপি অরবিটাল সেটাই এটার সব থেকে কাছে। তাহলে ভাবা যেতে পারে এই যে পেয়ার অফ ইলেকট্রন টুপিতে এটা এখানে এসে পড়েছে, তার মানে এই যে পেয়ার অফ ইলেকট্রন দিস ইজ ওভার কার্বন। আমরা যে এই যে অরবিটালটা যেটা এটা কি হচ্ছে, এই যে নন বন্ডিং, যেহেতু নন বন্ডিং মানে হচ্ছে ইট বিহেভস অ্যাজ লোন পেয়ার, নন বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন ইট বিহেভস অ্যাজ লোন পেয়ার। তাহলে আমরা এই যে বলছি এই যে নন বন্ডিং মলিকুলার অরবিটালে এই যে ইলেকট্রনটা আছে ইট ইজ বিহেভিং অ্যাজ এ লোন পেয়ার ওভার কার্বন। আর অক্সিজেনের লোন পেয়ার কোনটা হবে? অক্সিজেনের লোন পেয়ার এইটা হবে নন বন্ডিং এর, কারণ ইট হ্যাজ গ্রেটার কন্ট্রিবিউশন ফ্রম দি অক্সিজেন সাইড। অক্সিজেনের লোন পেয়ারটা যদি আমরা দেখাইনি আগে, এটা আমরা বলে দিলাম আর কি। তাহলে এবারে আমাদের এই কার্বনের উপর এই লোন পেয়ারটা আছে আমরা বলছি, বা এই যে পেয়ার অফ ইলেকট্রন থেকে এই ইলেকট্রনস গুলো আসছে। এবার নেক্সট দেখো, আমরা অলরেডি বলে দিচ্ছি যে টুপি অফ কার্বন থেকে, ভালো করে তাকিয়ে থাকো, টুপি অফ কার্বন থেকে ইলেকট্রনটা এসছে 2,4 সিগমা, তাই তো? এবার নেক্সট ভাব আর একটু ভালো করে বোঝো, এই যে 3 সিগমা, সরি 3 পাই, 3 পাই যে অরবিটালটা তৈরি হয়েছে সেটা কার থেকে তৈরি হয়েছে? এই টুপি অফ অক্সিজেন অ্যান্ড দিস টুপি অফ কার্বন। তাহলে এবারে এখানে যে ইলেকট্রনস গুলো এসছে, এই যে 4টি ইলেকট্রন, এটা কোথা থেকে আসা উচিত? এই টুপি অফ কার্বন এবং এই টুপি অফ অক্সিজেন, তাই তো আসা উচিত।
তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রনটা এখানে চলে এসছে, তাহলে তাই যদি হয় তাহলে টোটাল এই যে ইলেকট্রনটা, এই যে 4টি ইলেকট্রন এখানে, এই 4টি ইলেকট্রন নিশ্চয়ই এই 4টি ইলেকট্রন এখানে এসছে। মানে আমি যে ভাবছি যে এই যে পাই ইলেকট্রনটা আছে, পাই অরবিটালে এই যে পাই অরবিটাল ইলেকট্রনস গুলো আছে, this must have come from the oxygen side. অর্থাৎ অক্সিজেন থেকে কার্বনের দিকে একটা পাই ইলেকট্রন ড্রিফট হচ্ছে। তো দের ইজ এ পাই ইলেকট্রন ড্রিফট। এই যেহেতু আমরা বলতে চাইছি এই ইলেকট্রনটা, এই যে 4টি ইলেকট্রন মাস্ট হ্যাভ কাম ফ্রম দিস সাইড, তাহলে অক্সিজেন থেকে কার্বনের দিকে একটা পাই ইলেকট্রন ড্রিফট হচ্ছে। তাহলে অক্সিজেনের থেকে কার্বনের দিকে যদি পাই ইলেকট্রন ড্রিফট হয়, তাহলে পাই ইলেকট্রন ডেন্সিটি আমরা তো বলতে পারি ইজ ফ্রম অক্সিজেন টু কার্বন। পারলাম কি বোঝাতে? তাহলে একটু লিখি, লিখতে লিখতে বোঝো। বলো বলো। হ্যাঁ, বলছি যে স্যার যে লাল আর নীলটা যে মোটা মোটা করে আছে না ওইটা টার্ম ইন্টারাকশন, টার্ম ইন্টারাকশন দেখেছিলাম আমরা, টার্ম ইন্টারাকশন। হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কেউ কিছু জিজ্ঞেস করবে? বলো। স্যার আমার এখানে কোশ্চেন হচ্ছে এই যে আমরা ফোর সিগমাটাকে আমরা বলছি না নিয়ারলি নন বন্ডিং হুম টু মলিকুলার টার্ম ইন্টারঅ্যাকশন, হুম। মলিকুলার টার্ম ইন্টারঅ্যাকশন দিয়ে নন বন্ডিং কি করে হয়? সেটা মানে আমরা যদি অরবিটালের ছবিগুলো আঁকতাম তাহলে দেখানো যেত। কোয়ালিটেটিভ ওয়েতে আমরা সেটা দেখাচ্ছি না। এবং তুমি যদি মনে করো গ্যারি ইলসবার্গের বইতে কিছুটা দেখানো আছে, যদিও খুব ক্লিয়ারলি নয়, কিছুটা দেখা যেতে পারে। মানে উইদাউট প্রপার ট্রিটমেন্ট অফ সিমেট্রি আমরা সেটা এক্সপ্লেন করতে পারি না, এরকম ভাবে এক্সপ্লেন করা যায় না। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যাট দিস লেভেল, আমরা যে লেভেলে বলছি। ওকে। তাহলে লিখিয়ে দিই। তাহলে এই যে পাই ইলেকট্রন ড্রিফট যেটা, সেটা আমরা লেখাবো। এবং আমরা এরকম ভাবে লিখবো, দেখো যে সিন্স 4 sigma এই নন বন্ডিং হোমো has very high contribution from 2p of carbon, the pair of electrons from the pair of electrons in 4 sigma non-bonding must have come from 2p of carbon. Again,
3 pi bonding has contributions from both 2p from 2p of both carbon and oxygen from from 2p of both carbon and oxygen. Thus, the electrons, thus two pairs of electrons in 3 pi bonding are expected to come from 2p of both C and O. But 2p, but electrons from 2p of C are already transferred to 4 sigma non-bonding. Therefore, two pairs of electrons in 3 pi bonding must have come from oxygen side, which signifies, এটা কি signify করছে? This signifies pi electron drift, from oxygen to carbon. বুঝতে পেরেছ? So this signifies pi electron drift from oxygen to carbon. এবারে তার সঙ্গে আরেকটু লিখে দিতে হবে যে সিন্স, মানে এই যে নন পোলারের কথাটা যদি দেয় তোমাকে, তখন লিখে দিতে হবে যে সিন্স সিগমা ইলেকট্রন drift is from carbon to oxygen, a chi O greater than chi C, sigma and pi electron drifts will oppose each other, তাই তো, will oppose each other, যে কারণে আমরা বলছি it is practically non-polar, hence it is practically non-polar. তাহলে দেখো, এরকম 2 নম্বরের কোয়েশ্চেন যদি দেয়, এমওটা আসতে দিল 3 নম্বরে আর 2 নম্বর তার সঙ্গে দিল, এরকম হতে পারে। যদি এরকম প্রশ্ন দেয় এইভাবে লিখতে হবে লেখাটা, এটা 2 নম্বরের। এবার নেক্সট আমরা আলোচনায় আসবো রিগার্ডিং কার্বন মনোক্সাইড অ্যাজ এ লাইগ্যান্ড। কার্বন মনোক্সাইড তুমি দেখবে ইট ইজ এ ভেরি গুড লাইগ্যান্ড। তাহলে হাউ কার্বন মনোক্সাইড অ্যাক্টস অ্যাজ এ লাইগ্যান্ড, এখন সেটা জানতে গেলেও আমাদের এই হোমো আর লুমোটা দেখতে হবে।
তুমি যদি এমও ডায়াগ্রামটা আরেকবার দেখো, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 4 সিগমা নন বন্ডিং, এটা হচ্ছে হোমোটা। এটা কিরকম দেখতে হয় সেটা বোঝার ব্যাপার আছে। কিরকম দেখতে হতে পারে, দেখো আমরা তো কোনো অরবিটাল পিকচার আঁকিনি, তাহলে আমরা কোয়ালিটেটিভ ওয়েতে কি করে বুঝবো কিরকম দেখতে হবে? তো তার পেছনে আমি একটা কোয়ালিটেটিভ যুক্তি দিচ্ছি। দেখো আমরা বুঝতে পারছি যে এই যে অরবিটালটা, ইট ইজ বোথ ওভার কার্বন অ্যান্ড অক্সিজেন। তাহলে এই যে অরবিটালটা আমরা বলছি, দেখো এই 4 সিগমা, it has higher contribution from carbon, higher contribution from 2p of carbon। তাই যদি হয় 2pর মতোই বেশিটা দেখতে হবে, 2pর মতোই বেশিটা দেখতে হবে। অথচ ইলেকট্রন ডেন্সিটিটা মানে 2pর যদি বেশি কন্ট্রিবিউশন কার্বনের থাকে, তাহলে এই ইলেকট্রন ডেন্সিটিটা কার্বনের উপর বেশি থাকবে। ইলেকট্রন ডেন্সিটি লোবে দেখো ইলেকট্রন ডেন্সিটিটা কার্বনের উপর বেশি দিয়েছি। নিয়ে আমি এখানে ধরো চার্জ মানে ফেজটা যদি দিই, এখানে প্লাস মাইনাস এরকম দিতে পারি, উল্টো দিকেও প্লাস মাইনাস করতে পারো, একই ব্যাপার। তাহলে আমি খুব একটা কোয়ালিটেটিভ ওয়েতে তোমাদের বোঝানোর জন্য বললাম যে দেখো এই যে অরবিটালটা, এটা এরকম দেখতে হতে পারে। আর তুমি 5 পাই স্টার যে অরবিটালটার কথা লিখে দেখো, এই অরবিটালটা এটা কোথা থেকে তৈরি হয়েছে? আউট অফ ফেজ কম্বিনেশন এই দুটোর, 2p অফ অক্সিজেন আর 2p অফ কার্বনের আউট অফ ফেজ কম্বিনেশন থেকে তৈরি হয়েছে, তাই না? তো আউট অফ ফেজ কম্বিনেশনটা যদি আমরা দেখাই কিরকম হবে দেখতে বল, খুব সহজভাবে দেখাচ্ছি। দেখো আউট অফ ফেজ কম্বিনেশন অফ 2p অফ কার্বন অ্যান্ড 2p অফ অক্সিজেন। দেখো আমি যদি কার্বনের রেসপেক্টে ভাবি, দেখো এটা যদি কার্বন বলি, কার্বনের 2p এরকম ভাবে যদি ধরি, এই ধরো 2p অফ কার্বন, আর অক্সিজেনের 2pটা আউট অফ ফেজ বলেছে কিন্তু, তার মানে অক্সিজেন যদি দেখি এখানে, অক্সিজেনের 2p এটা কি হবে, সাইজটা একটু ছোট হবে, কারণ অক্সিজেনের অরবিটাল ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। আর আউট অফ ফেজ কম্বিনেশন মানে হচ্ছে আমি এই কম্বিনেশনটাকে ধরবো, বুঝতে পারছো তো? এই কম্বিনেশন। দেখো এই কম্বিনেশন হলে এই অরবিটালটা দেখতে কিরকম হবে, এই কার্বন অক্সিজেন, এই দিকের লোকগুলো তোমরা তো জানো যে আউট অফ ফেজ কম্বিনেশন হলে ইলেকট্রন ডেন্সিটি গুলো একটু রেপেলড হয়, এরকম ভাবে আমরা দেখাতে পারি। তাহলে এটা হচ্ছে সিগমা নন বন্ডিং, আর এটা হচ্ছে পাই স্টার। বুঝতে পারলে শেপগুলো? এই জিনিসগুলো যদি একবার বুঝে যাও আর ভুল হবে না, দেখবে। এবং যখন এরা লাইগ্যান্ড হিসেবে বিহেভ করছে, তখন কিন্তু এই দুটো অরবিটাল, দিস টু অরবিটাল, দে প্লে আ ভাইটাল রোল। কিভাবে দেখায়? দেখো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, মলিকুলার অ্যাক্সিস, যেটা জেড অ্যাক্সিস ইজ দ্য মলিকুলার অ্যাক্সিস। তাহলে হাউ দিস অরবিটালস প্লে এ ভাইটাল রোল ইন মানে when carbon monoxide behaves as a ligand।
দেখো দেখাচ্ছি। তাহলে আমরা পরের পাতায় যাই। তাহলে তোমাকে প্রশ্ন ধরো দিল এরকম 2 নম্বরের কোয়েশ্চেন যে তোমাকে বললো যে ফ্রম মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম এক্সপ্লেন হাউ কার্বন মনোক্সাইড ক্যান বিহেভ অ্যাজ এ লাইগ্যান্ড, তাই তো? তাহলে আসলে এই কার্বন মনোক্সাইড যখন লাইগ্যান্ড হিসেবে বিহেভ করছে তখন দেখবে আমরা এই যে অরবিটালটা দেখালাম, দেখো এটা আমরা দেখেছি জেড অ্যাক্সিস, এবং যখন লাইগ্যান্ড হিসেবে বিহেভ করছে মেটালের সঙ্গে তো বাইন্ড করবে সে, তো মেটালের এই জেড অ্যাক্সিস বরাবর কোন অরবিটালস গুলো থাকে? ডি জেড স্কোয়ার অরবিটাল। মেটালের কিন্তু দেখবে সবসময় ডি অরবিটালস, তোমরা অলরেডি দেখেছো ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে যে ডি অরবিটাল স্প্লিটিং দেখেছি আমরা, তাই তো? ডি অরবিটালস আর ইনভলভ ইন বন্ড ফর্মেশন। দেখো দিস ইজ দ্য, এইটা হচ্ছে ডি জেড স্কোয়ার অরবিটাল আমরা দেখাচ্ছি। এই ডি জেড স্কোয়ার অরবিটালটা কিন্তু এরকম মুখোমুখি কম্বিনেশন হচ্ছে, অর্থাৎ সিগমা বন্ড করছে। কার্বন মনোক্সাইডে দেখো দিস ইজ সিগমা নন বন্ডিং, দিস ইজ দি হোমো, এবং এই সিগমা নন বন্ডিংটা কি? ফিল্ড। এটা তো ফিল্ড আমরা দেখছি। আর এই যে অরবিটালটা দেখো, এটা ডি জেড স্কোয়ার অরবিটাল। এই ডি জেড স্কোয়ার অরবিটালটাকে আমরা বলছি সুটেবলি ভেকেন্ট। সুটেবলি ভেকেন্ট। কেন সুটেবলি ভেকেন্ট বলছি? তার কারণ হচ্ছে দেখো তুমি সিএফটি তে পড়েছো এই উপরে, দেখো এই ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কোথায় থাকে? ইজি সেটে থাকে। আর টি টু জি সেটে অন্য তিনটে থাকে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড। তা আগে তো ইলেকট্রন সেখানে ভরবে, তারপর তো উপরে যাবে। তার মানে আমি ভাবতে পারছি যে ডি জেড স্কোয়ারে ইলেকট্রন ডেন্সিটি এফেক্টিভলি কমই আছে, সুটেবলি ভেকেন্ট ভাবা যেতে পারে। তাহলে আমরা এইভাবে যদি দেখাই যে ইলেকট্রন ডেন্সিটি কোথায় কিভাবে ট্রান্সফার হচ্ছে, দেখো এইখান থেকে এই যে এই এইটা ফিল্ড দেখাচ্ছে এইভাবে, এবং এখানে আমরা পরিষ্কার দেখাতে পাচ্ছি যে দেখো there occurs transfer of electron in this direction। তার মানে সিগমা বন্ড হচ্ছে, সিগমা বন্ড হয়ে আমরা দেখতে পাচ্ছি কার্বন মনোক্সাইড কি করছে? সিগমা ইলেকট্রন ডেন্সিটি ডোনেশন হচ্ছে। তাহলে এটাকে যে কারণে বলা হয় সিগমা ডোনেশন বাই কার্বন মনোক্সাইড। তার মানে কার্বন মনোক্সাইড যখন লাইগ্যান্ড হিসেবে বিহেভ করছে মেটালের সঙ্গে কিভাবে বাইন্ড করছে? প্রথমে এইভাবে লাগছে, এবার তার সঙ্গে দেখো আমরা পাই স্টারটাও দেখিয়েছি। তাহলে পাই স্টারে দেখো পাই স্টার অরবিটালটা আমরা কিভাবে দেখিয়েছিলাম? এই লোকগুলোকে ছোট করতে হবে। দেখো দিস ইজ দ্য জেড অ্যাক্সিস, এই জেড অ্যাক্সিস। তাহলে এইটাকে আমরা বলছি যে পাই স্টার লুমো, এবং লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল মানে সে তো ভেকেন্ট, আনঅকুপাইড, তাই না? এবার তার সঙ্গে দেখো মেটালটা যদি আমরা এইভাবে ভাবি, এই জেড অ্যাক্সিসটাকে ধরছি এরকম, তাহলে এটাকে যদি আমি এক্স অ্যাক্সিস ভাবি বা ওয়াই অ্যাক্সিস ভাবি এটাকে, তাহলে এক্স অ্যাক্সিসই ভাবলাম। যে কোনো একটা হতে পারে, এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিস হতে পারে।
তাহলে মেটালের এই যে অরবিটালটা, এটা কি অরবিটাল বলো তোমরা? মেটালের এই যে অরবিটাল দেখছি আমরা, এই লোকটা, এই চারটে লোক, ডিএক্সজেড, পরিষ্কার। দেখো মেটালের এই যে অরবিটালটা, দিস ইজ দ্য ডিএক্সজেড অরবিটাল। এবং এই ডিএক্সজেড অরবিটাল কোথায় আছে? এই টি2জি লেভেলে আছে। তাহলে এটাকে আমরা সুটেবলি ফিল্ড বলছি, সুটেবলি ফিল্ড। সুটেবলি ফিল্ডটা আমরা এইভাবে দেখাচ্ছি, দেখো এখানে ইলেকট্রন ডেন্সিটি আছে আর কি, সেটা দেখানোর জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি। সুটেবলি ফিল্ড, এবং এই সুটেবলি ফিল্ড হওয়ার ফলে কি হচ্ছে, ইট ক্যান ডোনেট ব্যাক দি পাই ইলেকট্রন ডেন্সিটি। এবং এইটাকে উইথ রেসপেক্ট টু কার্বন মনোক্সাইড আমরা নিশ্চয়ই বলতে পারি পাই অ্যাকসেপ্টেন্স, পাই অ্যাকসেপ্টেন্স বাই কার্বন মনোক্সাইড। This is pi acceptance by carbon monoxide. এবং এই সিগমা ডোনেশন এবং পাই অ্যাকসেপ্টেন্স এর ফলে কি হচ্ছে, মেটাল এবং এই কার্বন মনোক্সাইডের মধ্যে পাই বন্ড তো হচ্ছে, তাই না? স্টেবল হচ্ছে। তার মানে এই সিগমা ডোনেশন অ্যান্ড পাই অ্যাকসেপ্টেন্স, ইট স্টেবিলাইজেস দি মেটাল কার্বন বন্ড, কমপ্লেক্স ফর্মেশন ফেভার্ড হচ্ছে। এখন এবার আর একটা জিনিস দেখবে, পরীক্ষায় তোমাদের দেয়, তুমি দেখো ভালো করে লক্ষ্য করো, এদিকে তাকাও ভালো করে। তুমি যদি জিজ্ঞেস করো, আচ্ছা কোনটা আগে হচ্ছে স্যার, সিগমা ডোনেশন কি আগে হচ্ছে, আপনি তো এটা আগে দেখিয়েছেন, নাকি পাই অ্যাকসেপ্টেন্স আগে হচ্ছে? আসলে আগে পরের কিছু ব্যাপার নেই, দুটো একই সঙ্গে হবে, ঠিক আছে? দেখো ইট ইজ ডিউ টু সিগমা ডোনেশন। এই সিগমা ডোনেশনের ফলে কি হচ্ছে, কার্বনের উপর, ইট ইজ ডিউ টু সিগমা ডোনেশন, কার্বনটার উপর একটা পজিটিভ চার্জ ডেভেলপ করছে, যার ফলে কি হচ্ছে, এই পাই অ্যাকসেপ্টেন্সটা আরো ফেভার্ড হচ্ছে। বুঝতে পেরেছো? আবার এই পাই অ্যাকসেপ্টেন্স এর ফলে মেটালের উপর একটা পজিটিভ চার্জ ডেভেলপ করছে, যার ফলে এই সিগমা ডোনেশনটা আরো ফেভার্ড হচ্ছে। মানে আমরা কি বললাম ব্যাপারটা, আমরা কি কি বলতে চেয়েছি? দেখো ইট ইজ ডিউ টু সিগমা ডোনেশন, কার্বনের উপর পজিটিভ চার্জ ডেভেলপ করছে, যার ফলে এই পাই অ্যাকসেপ্টেন্সটা ফেভার্ড হচ্ছে। আবার এই পাই অ্যাকসেপ্টেন্স এর ফলে মেটালের উপর পজিটিভ চার্জ ডেভেলপ করছে, যার ফলে সিগমা ডোনেশনটা ফেভার্ড হচ্ছে। তার মানে আসলে সিগমা ডোনেশন এবং পাই অ্যাকসেপ্টেন্স দুজনে দুজনকে ফেভার করছে, এবং এটাকেই বলা হয় সাইনার্জিস্টিক এফেক্ট। দে ওয়ার্ক ইন সাইনার্জিস্টিক এফেক্ট। এই সাইনার্জিস্টিক এফেক্ট ব্যাপারটা কি? মানে ধরো তোমাকে লাইগেশন প্রপার্টি যদি দেয়, ঠিক আছে, তোমাকে এই ছবি দেখাতে হবে, এই দুটো ছবি দেখাতে হবে, মানে কার্বন মনোক্সাইড এজ এ লাইগ্যান্ড, এবং এখানে তোমাকে কি লিখতে হবে সেটা আমি লিখে দিচ্ছি, দেখো। তুমি এইভাবে লিখবে জিনিসটাকে, যে ডিউ টু sigma donation from CO, the carbon center becomes electron deficient,
favors pi acceptance from metal center to CO. Also, due to pi acceptance, also due to pi acceptance, also due to pi acceptance, metal center pi acceptance by CO আর কি, by CO, metal center becomes electron deficient, favors sigma donation. তাহলে কি হচ্ছে, therefore sigma donation and pi acceptance by CO কি করছে, দুজনে দুজনকে সাহায্য করছে, reinforce each other, দুজনে দুজনকে সাহায্য করছে, বুঝেছো, reinforce each other, এবং এটাকেই বলা হয়, this is known as synergistic effect, মানে they work in synergy, দুজনে দুজনকে হেল্প করছে, সাহায্য করছে কাজ করতে। তার মানে তোমাকে যখন লাইগেশন প্রপার্টি অফ কার্বন মনোক্সাইড বলবে, তুমি এইভাবে দেখাবে, বুঝতে পেরেছো? পরের পাতায় যাচ্ছি। তাহলে আমরা কার্বন মনোক্সাইডের কথা তো বললাম, এবং কার্বন মনোক্সাইডে যে ধরনের কোয়েশ্চেন আসে আমরা আলোচনা করি। এখন এখানে তুমি কতগুলো জিনিস দেখবে, এই কার্বন মনোক্সাইডটা তুমি যদি ভাবো, এই কার্বন মনোক্সাইড তুমি যদি এর আউটার ইলেকট্রন, বাইরের ইলেকট্রনের সংখ্যা দেখো, তাহলে 4 + 6 10, তুমি দেখবে NO+, ঠিক আছে, NO+ তুমি যদি দেখো নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, এখানেও কিন্তু দেখো 5 + 6 - 1 ফর দ্য পজিটিভ চার্জ, 10 ইলেকট্রন সিস্টেম। আর সায়ানাইড CN-, কার্বনের উপর নেগেটিভ চার্জ, সেখানে দেখো 4 + 5 + 1 ফর দ্য নেগেটিভ চার্জ 10। তাহলে এই তিনটে দে আর আইসো ইলেকট্রনিক, তাহলে এই তিনটে কিন্তু আইসো ইলেকট্রনিক, এবং এই তিনটের কিন্তু they have similar MO energy level diagram, MO energy level diagram, তাদের MO energy level diagram কিন্তু সিমিলার, ঠিক আছে। This was actually proposed by মানে এটা একটা ইম্পর্টেন্ট পেপার আছে একজন নোবেল লরিড সায়েন্টিস্টের, তো তোমরা ইয়ে তো নাম এর হচ্ছে
ওয়ালস, নামটা ভুলে যাচ্ছি। হি ইজ অলসো নোবেল লরিয়েট সায়েন্টিস্ট। মানে বেসিক্যালি উনি মানে অর্গানিকের প্রচুর কিছু ডিসকভার করেছিলেন। কিন্তু অর্গানিকের মধ্যে সিমেট্রি গুলো পুরো কিভাবে আসে টাসে সেগুলো উনি এক্সপ্লেন করেছিলেন। তো আম মানে বেসিক্যালি তুমি অর্গানিক কেমিস্ট্রির ইন ট্রু সেন্স উনি অনেক কিছু ডেভেলপ করেছেন। তো ইজ এ নোবেল লরেট সায়েন্টিস্ট। তো উনি এটাকে এক্সপ্লেন করেছিলেন যে আসলে এই ৩ টে এনার্জি লেভেল ডায়াগ্রাম যেটা সেম। মানে তোমায় যদি পরীক্ষায় যেকোনো একটা আঁকতে দেয়, ঠিক আছে? তাহলে সবকটা কিন্তু একই রকম আঁকতে হবে। যেমন ধরো, তোমাকে ধরো NO বলল, ঠিক আছে? NO প্লাস NO নয়, NO প্লাস, NO আবার আলাদা হবে। NO প্লাস হলে তোমাকে কিন্তু একই ডায়াগ্রাম আঁকতে হবে। এই যে ডায়াগ্রামটা, শুধু ডিফারেন্সটা কোথায় হবে আমি বলে দিচ্ছি। দেখো, ইউ হ্যাভ টু ড্র দ্য সেম ডায়াগ্রাম। কোথায় কি ডিফারেন্স হচ্ছে? এখানে স্বাভাবিকভাবেই তুমি কি করছো, নাইট্রোজেন আর অক্সিজেন করবে NO। দেখো এইদিকে তুমি N দিচ্ছ, এইদিকে O দিচ্ছ, তাই তো? দেখো নাইট্রোজেনের কি থাকছে, এখানে একটা এক্সট্রা ইলেকট্রন থাকছে, 2s2 2p3, ঠিক আছে তো? কিন্তু তুমি যখন NO প্লাস করছো, NO প্লাস করছো, তখন ওই অ্যাডিশনাল ইলেকট্রন যেটা এক্সট্রা এখানে আসা উচিত ছিল সেটা আসছে না, তাই তো? তাহলে এই যে ইলেকট্রনটা আসছে না, এই নাইট্রোজেনটার উপর পজিটিভ চার্জ থাকছে। কেন নাইট্রোজেনটার উপর পজিটিভ চার্জ থাকছে? দেখো এইখানে যে ইলেকট্রনটা আসার কথা ছিল, এইখানটা তো একটা পজিটিভ হোল তৈরি হলো। দেখো এইখানে ইলেকট্রনটা আসার কথা ছিল, তাই না? তেমন এখানে তো একটা পজিটিভ হোল তৈরি হলো। এই পজিটিভ হোলটা কোন অ্যাটমের থেকে কাছে? কার অরবিটালের থেকে কাছে? নাইট্রোজেনের অরবিটালের থেকে, তাই তো? সো that is why the positive charge is over নাইট্রোজেন। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলছি? যে সিন্স দি, সেটা তোমাকে জিজ্ঞেস করবে না মানে পরীক্ষায়, কিন্তু স্টিল তোমার বোঝার জন্য বলছি, যেহেতু এখানে পজিটিভ হোল যেটা হলো সেটা এই 5 pi star is closer to 2p of nitrogen, so the positive hole is over nitrogen, rather positive charge is over nitrogen. বাকি গল্প সব সেম। তার মানে NO প্লাসটা কার্বন মনোক্সাইডের মতোই লাইগ্যান্ড হিসেবে বিহেভ করে। তাহলে তোমার যদি পরীক্ষায় দেয় এক্সপ্লেন NO প্লাস অ্যাজ এ লাইগ্যান্ড, কার্বন মনোক্সাইডে যেরমটি করেছো ঠিক সেই রমটি করবে, শুধু NO প্লাস লিখবে, নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ। বুঝতে পারছো পয়েন্টটা? সায়ানাইড, সায়ানাইড যদি বলি ধর, ঠিক আছে? তাহলে সায়ানাইডে কি হবে? দেখো সায়ানাইডে হচ্ছে এই কার্বন আর নাইট্রোজেন। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, 2s2 2p3, তাই তো? তাই তুমি CN মাইনাস করছে, তার মানে একটা অ্যাডিশনাল ইলেকট্রন আসছে CN। দেখো নিজেদের নিজেদের কটা ইলেকট্রন, বাঁ দিকে 4টে, ডান দিকে 5টা, 9টা ইলেকট্রন। দেখো তাহলে তুমি 9টা ইলেকট্রন যদি বসাও, ভালো করে লক্ষ্য করো, যদি 9টা ইলেকট্রন বসাও তাহলে এখানে একটা ইলেকট্রন আসে, এখানে আসে একটা ইলেকট্রন 4 সিগমাতে 9টা ইলেকট্রন বসালে। দেখো এখানে একটা ইলেকট্রন আসে, তাই তো? কিন্তু 10টা CN মাইনাস মিনস দের ইজ অ্যান অ্যাডিশনাল ইলেকট্রন। তাহলে সেই অ্যাডিশনাল ইলেকট্রনটা আমি এইখানটায় দিচ্ছি। এই যে অ্যাডিশনাল ইলেকট্রন আসছে এর জন্যই তো নেগেটিভ চার্জ হচ্ছে। এই অ্যাডিশনাল ইলেকট্রনটা কোন অরবিটালে আসছে? এখানে। কোনটার ক্যারেক্টার বেশি? এইটার। সো দ্য নেগেটিভ চার্জ ইজ ওভার কার্বন। বুঝতে পেরেছো?
তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে দেবে। তুমি বইতে দেখবে, আমি জানি না আরপি সরকারের নতুন এডিশনটায় কি করা আছে, কিন্তু পরীক্ষায় যদি দেয় এটা লিখবে। দিস ইজ ভেরি ওয়েল আন্ডারস্টুড। এটা 1999 এ একটা পেপার পাবলিশ হয়েছিল, লং বিফোর দিস ওয়াজ ভেরি ওয়েল এক্সপ্লেইনড। আর তার আগের যে এডিশনস গুলো বইয়ের, তুমি দেখবে তোমার হাতের কাছে যে বইগুলো আছে এডিশনস গুলো তার আগে, যার ফলে ঠিকঠাক দেয়া নেই। কিন্তু এটা ইট ইজ ভেরি ওয়েল আন্ডারস্টুড, এবং এখন মাস্টারমশাইরাও জানেন সবাই, সুতরাং এতে ভুল কিছু নেই। আমি অনেকদিন ধরে পড়াচ্ছি। ক্লিয়ার? তাহলে তোমার, স্যার হ্যাঁ বল। স্যার এখানে তো নাইট্রোজেনও ডোনার সেন্টার হিসেবে কাজ করতে পারে। নাইট্রোজেন ডোনার সেন্টার হিসেবে কাজ করবে না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্বনের ওপর, হোমোটা কার্বনের ওপর আছে। কার্বন উইল বিহেভ অ্যাজ আ ডোনার সেন্টার, NO প্লাসে নাইট্রোজেন উইল বিহেভ অ্যাজ আ ডোনার সেন্টার। বলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি নাইট্রোজেন বাজে কথা বলছো? আমি বলছি সায়ানাইডে কার্বনের মাথায় সি আছে। কে বলছে এরকম কথা? হু ইজ দিস? কে না বলছে? স্যার, যখন শোনো অ্যাম্বিডেন্ট শোনো শোনো, অ্যাম্বিডেন্টের কথাই আসছে না এখানে, ভালো করে শোনো। আই এম টকিং অ্যাবাউট সায়ানাইড, CN with a negative charge over carbon. ঠিক আছে? CN with a negative charge over carbon. So I am discussing the energy level diagram of cyanide. This is not isocyanide. Isocyanide যখন হবে তার এমও ডায়াগ্রাম অন্যরকম হবে, তার এমও এরকম হবে না। ঠিক আছে। তার মানে এখানে তুমি যেটা বললে, দেখো একটা মিসকনসেপশন, আমি হয়তো একটু রাগ করলাম, কিন্তু তুমি জিনিসটা বোঝো ব্যাপারটা। মিসকনসেপশনটা কোথায় হচ্ছে? মিসকনসেপশনটা হচ্ছে যে আমি যখন এমওটা এঁকে ফেলেছি, আমি তো মলিকুলার অরবিটাল করেই ফেলেছি সায়ানাইডের, তাহলে আর আইসোসায়ানাইডটা আসছে কোথা থেকে? উই হ্যাভ ড্রন দি এমও অফ সায়ানাইড ইটসেলফ। সুতরাং আমার আইসোসায়ানাইডের এখান থেকে কোনো গল্পই নেই। আমি কার্বন মনোক্সাইড করে ফেলেছি অলরেডি, বা সায়ানাইড করে ফেলেছি, মানে যেটা করেছি সেটাই। এবার চেঞ্জ যদি হয় তখন তার এমওটা ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। সরি, তুমি জিজ্ঞেস করতেই পারো। আমি একটু অনেকক্ষণ পড়াতে পড়াতে অনেক সময় হয় কি, মানুষ একটু খিটখিটে হয়ে যায়। অনেকক্ষণ ধরে বকছি তো, মানে এগুলো বোঝানো একটু অসুবিধা হয়। তোমরা অনেকক্ষণ সহ্য করেছো আমাকে, তো এই নিবে, জিজ্ঞেস করবে, মানে তুমি ভয় পেয়ে যাও না। বেশ, তাহলে আমরা এইগুলোর কথা বলে দিলাম। আপাতত তাহলে এগুলো তৈরি করো, মোটামুটি আজকে অবধি থাক। তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলবে, প্রশ্ন থাকলে বলবে, হ্যাঁ, জিজ্ঞেস করতে পারো। আমি এটা করলাম কি, আমি না এটা রেকর্ডিং করে নিলাম, যেহেতু হয় কি এমও গুলো